বিদায় অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও বিদায়ী প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নাফিকুল ইসলাম, দশম খ, রোল নম্বর 55। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নমস্কার। শ্রীমদ্ ভগবত একাদশ অধ্যায় বিষ্ণু দর্শন যোগ। অনেক বাহুদর বক্রনেত্রং পশ্যামিতাং সর্বত হনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদি পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপে। সরলার্থ: বহু বাহু, উদর, মুখ ও নেত্র বিশিষ্ট অনন্তরূপ আমি তোমাকে সকল দিকেই দেখতে পাচ্ছি, কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। গীতার মাহাত্ম্য: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবঙ্গী, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরনন্দা। এবার প্রিয় বিদায় স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মহিবুল্লাহ, সে দশম খ শ্রেণীর ছাত্র, রোল নম্বর 36। হে বিদায়ী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শীতের শেষে বসন্ত এখন নতুন আয়োজনে ব্যস্ত। চমৎকার সুন্দর নীলচে আকাশে শারদীয় শিউলি ঝরা প্রভাত আর কুয়াশার সূচি শুভ্র উত্তরীয়তে। প্রকৃতি যখন অনিন্দ সুন্দর, তখনই শেষ হয়ে এলো তোমাদের বিদ্যালয় জীবন। আজকের নীলাকাশে মেঘের ভেলা, দক্ষিণা হাওয়ায় হৃদয় হারানোর সুর, সর্বোপরি বিদ্যালয়ের অঙ্গ জুড়ে কোলাহলের বিষণ্ণতা আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে তোমাদের স্মৃতি জড়ানো হিরণময় মুহূর্তগুলো। বিদায় কথাটি বড়ই বেদনাদায়ক, তবু মানুষের জীবনে এমন মুহূর্ত এসে হাজির হয় যখন বিদায় না দিয়ে উপায় থাকে না। আজ তোমাদের যেতে হবে, আর আমাদের যেতে দিতে হবে। সমস্ত বিশ্ব চরাচরে এই তো বিধান। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, এই অনন্ত চরাচরে সর্বমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে অগ্রজবৃন্দ, একদিন এক নব উদ্যমে তোমরা পা রেখেছিলে এই বিদ্যালয়ে। তোমাদের সিংহশীলতা, চঞ্চল চলা, দৃঢ়কণ্ঠের বক্তৃতা আর অতিশয় উদ্যম এই বিদ্যালয়টিকে করেছিল মহাকর্মের মুক্ত মালঞ্চ। আমরা শিখেছি শ্রদ্ধা আর স্নেহ করার সমাহান উপবৃত্তি। আমরা এতদিন তোমাদের হৃদয়ের বাঁধন দিয়ে ধরে রেখেছিলাম, আজ তোমরা তা ছিন্ন করে চলে যাচ্ছ উজ্জ্বল ভবিষ্যতের দিকে। তাই আমাদের মনের মোহনায় একই সাথে এসে আজ মিলিত হচ্ছে আনন্দ ও বেদনার প্রবাহ। হে নবদিগন্তের অভিযানের কঠিন বেলাভূমিতে দাঁড়িয়ে আজ তোমরা এক সম্ভাবনায়
সামনের বৃহত্তম পৃথিবী তোমাদের হাত ছানি দিয়ে ডাকছে। এ বিদ্যা পাঠে জ্ঞান সাধনার মাধ্যমে তোমাদের মাঝে যে অতৃপ্ত আকাঙ্ক্ষা তীব্রতা লাভ করেছে, তারই নিরসনে আজ তোমরা বৃহত্তর জ্ঞান সাধনার পাদপীঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছ। যত বাধায় আসুক, তা যেন তোমাদের অগ্রযাত্রা রোধ করতে না পারে, এ প্রার্থনাই করি। হে বিদায়ী ভাইরা, তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য আমাদের যতই গর্বিত করুক না কেন, আজ তোমাদের বিদায় আমাদের হৃদয়ে করুণ হয়ে বাড়ছে। কিন্তু তোমাদের জীবনের পথেই আজ আমাদের প্রেরণার উৎস। তোমরা আমাদের ভালোবাসা ও স্নেহের বন্ধনে এতদিন আবদ্ধ করে রেখেছিলে, সেই বন্ধন চিরদিন অক্ষুণ্ণ হয়ে থাকুক, এ আমাদের শেষ প্রার্থনা। হে যাত্রায় পবিত্রিত সহস্র স্মৃতিময় দিনগুলোতে আমরা ছিলাম অভিন্ন হৃদয়। প্রতিটি কাজে ও আচরণে তোমরা ছিলে আমাদের আদর্শ, প্রেরণার উৎস। আজ তোমাদের হালে পানি পেয়েছে, তাই নতুন বন্দরের আশায় তরি ভাসিয়েছ। তোমাদের তরি সফলতার মঞ্জিলে পৌঁছাবে। পরিশেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি, সাফল্যে ও ঔজ্জ্বল্যে তোমাদের জীবন হয় যেন জ্যোতির্ময়, তোমাদের আশা সফল হোক। এ বিদ্যায়তনে আমরা যা পেয়েছি তার তুলনা নাই। চিরদিন এ কথা আমাদের অন্তরে জাগরুক থাকবে। আজ এখানে সভায় মিলিত হয়ে অন্তরে বারবার ধ্বনিত হচ্ছে, যাবার বেলায় এ কথাটি যেন বলে যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। ধন্যবাদ। খুব ভালো স্টুডেন্ট, প্লাস তোমরা পড়াশোনা মনোযোগী এবং নিরলস পরিশ্রম করতে তোমাদের যে প্রাণ চাঞ্চল্যে আমাদের স্কুলের প্রাঙ্গণ ভরে উঠেছিল, তা আমি মুগ্ধ হই। আমাদের স্কুল জীবনে আমরা অনেক শিক্ষককে পেয়েছি, কারণ যখন একজন শিক্ষক এসেছেন কিছুদিন পর কাজ হয়েছে, তাই আমাদের বিচিত্র তারপরও সব টিচার বলতে চাই যে সবাই এবং তাদের হলো অনুপ্রেরণা। স্কুলে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, চোখে ভেসে উঠে সেগুলোকে দেখতে পারবো না। সারা জীবন আমাদের মনের দরজা দিয়ে তারা বেরিয়ে আসতে চাইবে, আমাদের মনের জানালা দিয়ে তো বিশেষ করে আমি কয়েকজন টিচারের কথা না বলেই পারছি না, যাদেরকে আমরা এই শেষ অল্প দিনের জন্য পেয়েছি, কিন্তু তাদের যে ভূমিকা আমাদের উপরে এবং তারা আমাদেরকে যতখানি অনুপ্রাণিত করেছেন তা আমরা বলে শেষ করতে পারবো না। মামুন স্যার, মেহরুজ স্যার, কাবাতুল্লাহ স্যার, শিমুল ম্যাডাম, নুরুল স্যার, ইনামুল স্যার, সব বাড়ি স্যারের কথা, তিনি সবসময় আমাদের ক্লাসে নিয়মিত পড়া ধরতেন এবং তার নিয়মিত পড়া ধরার কারণেই এবং তিনি যে আমাদের এছাড়াও বলতে চাই সেকেন্দার স্যার, জাফর স্যার এর কথা, তারা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং শিখিয়েছেন কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়, কিভাবে ছাত্র হিসেবে নিজেকে অন্যের কাছে প্রস্ফুটিত করে দেওয়া যায় এবং ব্যতিক্রম ধর্মী কিছু করা যায়। তাছাড়া আমি সর্বোপরি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গাফফার স্যারকে। তিনি আমাদেরকে সব কাজে আমাদেরকে সমর্থন করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের পাশে থেকেছেন, এটা অনেক বড় একটা পাওয়া। আর আমার সহপাঠীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের সংস্পর্শে এসে আমরা সবাই একসাথে এতগুলো বছর পেরিয়েছি, কখনো তোমাদের সাথে আমরা হেসেছি, কখনো কেঁদেছি, কখনো বা অনেক স্মৃতির কথা মনে পড়ে দুঃখে কাতর হয়ে পড়েছি। তবুও তোমাদের থেকে আমরা বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। তোমরা আমাদের এই এতজন শিক্ষার্থীর মধ্যে এক একজন এক এক রকম, প্রত্যেকেই তার স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এবং তাদের মধ্যে রয়েছে অসংখ্য প্রতিভা। এই প্রতিভাটাকে মূল্যায়ন করেছেন আমাদের শিক্ষকগণ। তো শেষ কথা এই যে আমি আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদেরকে যে আদর্শ শিখিয়েছেন, যে ন্যায়ের কথা শিখিয়েছেন, যে শৃঙ্খলার কথা শিখিয়েছেন এবং যে সহানুভূতি, দয়া এসব শিখিয়েছেন, মানুষকে কিভাবে দয়া করতে হয়, সহানুভূতি করতে হয়, কিভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়, এসব শিখিয়েছেন। এগুলো আমরা কোনোদিনও ভুলবো না এবং তাদের দেওয়া সেই জ্ঞানের আলোকবর্তিকা আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে একদিন ছড়িয়ে দেব। এবং ছোট ভাইদের প্রতি আমি যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, তোমরা আমাদের মতো তোমাদের নিজেদের এই শিক্ষকের সংস্পর্শে এসে নিজেদেরকে পূর্ণাঙ্গ মানুষ রূপে গড়ে তুলবে এবং তারা
রোগের মধ্যে আল্লাহ বলেছেন। এইভাবে পথ ধরে আমরা যদি দেখি, মানুষের সারাটা জীবনই কিন্তু পরীক্ষা। আর শিক্ষা জীবনের পরীক্ষা তোমাদের, এটা মাধ্যমিক লেভেলের সমাপনী পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তোমরা সবাই কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর এই স্কুলে অধ্যয়ন করেছ। আমরা যতটুকু সাধ্য মোতাবেক তোমাদেরকে চেষ্টা করেছি আমাদের শিক্ষার আদর্শ দিয়ে তোমাদেরকে গড়ে তোলার জন্য। তারপর আমি বলবো, আমরা মানুষ, আমরা হয়তো বা তোমাদেরকে যতটুকু দেওয়ার কথা ছিল শিক্ষা ততটুকু পারিনি। এই জন্য আমরা আমাদের দন্যতা স্বীকার করে নিচ্ছি। সময়ের অভাবে হোক, আলসেমির অভাবে হোক, অথবা অন্য কোনো কারণেই হোক। কারণ শিক্ষা দেওয়াটা, আমরা যেই দায়িত্ব নিয়ে এখানে এসেছিলাম, এটা আমাদের ধর্মীয় ভাষায় যেটাকে বলা হয় হক্কুল ইবাদ। এই হক্কুল ইবাদকে যদি আমরা ফাঁকি দিই, কেন? তো এটা বিশেষ করে আমি বলছি যে তোমাদের কাছে এটা যেন আমরা যেন তোমাদের কাঠ গড়ায় না উঠতে হয়, এই কথা আমি বলছি। এটা তোমাদের কাছে আমরা আমাদের স্বীকার করে নিচ্ছি। তারপরও চেষ্টা করেছি আমরা হয়তো বা জ্ঞান তো এই জিনিসটাকে ফুলফিল করার। আচ্ছা, যাই হোক, আর আমরাও এতদিন থেকে তোমরা মনে করেছো আমরা খালি প্রতি বছর এরকম একটা করে ব্যাচ বিদায় দিয়ে দিয়ে আমরা বোধহয় কঠোর হয়ে গেছি, যার কারণে আমরা তোমাদের সাথে খালি খারাপ আচরণই করি। আসলে কথাটা কিন্তু তোমরা হয়তো তোমাদের মতো করে দেখছো, কথাটা বোধহয় ওইরকম নয়। আমরা আমাদের অবস্থান থেকে যেভাবে তোমাদেরকে স্নেহ করার, যেভাবে তোমাদের কঠোর হওয়ার, যখন যেটা প্রয়োজন আমার মনে হয় সেটাই করার চেষ্টা করেছি তোমাদের, যাতে করে তোমরা তোমাদের জীবনে অকল্যাণ বয়ে আনুক বা আসুক, এটা আমরা অন্তত শিক্ষক হিসেবে চাই না কোনোদিন। যার কারণে হয়তো বা কখনো তোমাদের কাছে কঠোর হয়েছি, আর সেটা তোমরা তোমাদের অবস্থান থেকে তোমাদের মতো করে দেখেছো। তো তোমরাও যখন আমাদের অবস্থানে আসবে তখন কিন্তু তোমরা এই জিনিসটা বুঝবে। এখন হয়তো তোমাদের তারুণ্যের উচ্ছলতা আছে, জিনিসটা ওইভাবে তোমরা দেখতেছো। আচ্ছা, যাই হোক, পরীক্ষা তোমাদের দ্বার প্রান্তে, তোমরা ভালো করবে। তোমরা একবারে ওয়েল প্রিপার্ড আমার মনে হয়, এবং আল্লাহ তোমাদের সহায় হোক। পরীক্ষার স্যার বলবেন, জাফর স্যার আছেন, পরীক্ষার নিয়ম কানুন সুষ্ঠুভাবে বলবেন। আমি শুধু বলবো, তোমরা অত্যন্ত নম্রতা সহকারে পরীক্ষার হলে স্যারদের সাথে আচরণ করবে। কখনোই অসৎ আচরণ তোমাদের দ্বারা প্রকাশ পাক এরকম যেন হল কর্তৃপক্ষ না বোঝে। তোমরা মনে করো না যে আমি কেডি স্কুল সর্বশ্রেষ্ঠ স্কুল, আমাদের আচরণটা ব্যতিক্রম একটা হবেই, না, এটা করো না। তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এরকম করবে না। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, তোমরা তো জানো স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি তোমরা পড়েছো, ওখানে কি করা আছে সেটা তোমাদের জানা আছে। যার কারণে ওটা আবার মনে করে দিচ্ছি যে তোমরা যাওয়ার আগে কলম, পেন্সিল যা কিছু দরকার সেটা আগের দিনে তোমরা রেডি করে রাখবে। আর ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমাদের সহায় থাকবে। এবং মনোবল, আমি আশা করি আল্লাহ তোমাদের মনোবলটা আরো দৃঢ় করে দিবে, এবং সেই দোয়ায় আমরা করব। এই বক্তব্য রেখেই আমি আমার বক্তব্যের শেষ টানছি। আল্লাহ হাফেজ, আল্লাহ তোমাদের সহায় হন। আলহামদুলিল্লাহ। জাফর স্যার, অন্যান্য উপস্থিত শিক্ষকবৃন্দ এবং অর্থ স্কুলের অন্যান্য ক্লাসের শিক্ষার্থীবৃন্দ এবং বিদায় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও, গতবারও কিছু বক্তব্য রাখার সুযোগ হয়েছিল, এবারও তো আমি মূলত তোমাদের উদ্দেশ্যে তোমাদের পরীক্ষার বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর অন্য বিষয়ে কথা বলার জন্য সিনিয়র স্যাররা তো আসেনি। তো আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের বারবার ক্লাসে অনেকবার আলোচনা করেছি, তবু দেখা যায় জানা জিনিসই ভুল করো, তাই শেষ মুহূর্তে শেষবারের মতো আরেকবার মনে করিয়ে দেওয়া। বিষয়টা তোমাদের অজানা এমন নয়, তবুও যেটা বললাম যে শেষবারের মধ্যে একবার মনে করে দেওয়া। আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুই পেপারের কিছু কিছু প্রশ্ন তোমরা প্রায় ভুল করো, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করবো। প্রথম
প্রথমে অত্যন্ত সহজ একটা কোশ্চেন, ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 2, ট্রু ফলস। অনেকেই তোমরা দেখা যায় যে ট্রু হলে তো এমনি 1 নম্বর পাও, আর যদি ফলস হয় তাহলে অনেকে নট লাগাইতেই তোমাদের দায়িত্ব শেষ করো। আসলে কিন্তু সঠিক উত্তর এটা নয়, তাহলে কি সেটাই কিন্তু বলতে হবে। শুধু নট লাগাতে বাক্যটা নেগেটিভ করলেই হলো না কিন্তু। যাদের পক্ষে এটা সম্ভব এখনো কভার করা, তারা এটা করে নিও। এরপর তোমাদের অনেকগুলো শূন্যস্থান থাকে, 3 নাম্বার, 6 নাম্বার, সর্বোপরি ভোকাবুলারি টেস্ট 9 এবং 10। এই শূন্যস্থানগুলোতে তোমরা অবশ্যই শূন্যস্থানের নাম্বারগুলো সিরিয়ালি এক কলামে লিখবে। অনেকে দেখা যায় প্রথমে এদিকে এ, তারপর ডান দিকে বি, আবার সি, আবার ডি, এরকম করবে না। সবগুলো কাগজ নষ্ট হবে হবে, ওটা কাগজের নষ্ট নয়, ওটাই কাগজের সর্বোত্তম ব্যবহার। যে এ বি সি ডি এইভাবে সিরিয়ালি নাম্বার দেবা নিচে নিচে, প্রত্যেকটা শূন্যস্থানের বেলায় এটা করবা। যদি কোনো শূন্যস্থান কেউ হয়তো পারলে না, অনেকে দেখা যায় যে এ বি সি পেরেছে, ডি পারেনি, ডিটাকে অমিট করে একবারে নাই ওখান থেকে লিভ আউট করে ইতে চলে গেছে, এটাও কিন্তু করবা না। যদি না পারো তবে ওটা ফাঁকা রেখে দিবা, তাও ভালো। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, খাতা দেখতে গিয়ে ছাড়া তো অনেক খাতা দেখতে হবে অল্প সময়ের মধ্যে, দেখা যাচ্ছে তোমার এই একটা মিস করার কারণে হয় সবগুলো শুদ্ধ হওয়া সত্ত্বেও তুমি 0 পেতে পারো, আবার অনেকে সবগুলো ভুল করেও কিন্তু 5 নাম্বার পেতে পারে। তো কাজে আমার মনে হয় কোনো চান্স নেওয়া ঠিক হবে না, তোমরা যেটা পারবে না সেটা ফাঁকা রেখে দিবা। এইবার রাইটিং প্রসঙ্গে আসি। ইংরেজি সেকেন্ড পেপারের 40 মার্ক গ্রামার, এ ব্যাপারে কিছু বলার নাই, তোমরা সবাই মোটামুটি জানো। কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই 2 পেপারে প্রায় 115 থেকে 20 নম্বরের রাইটিং আছে। বিশেষ করে যারা এ প্লাস পেতে চাও, গোল্ডেন এ প্লাস কিংবা এ প্লাস, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে যেভাবে আমরা নাম্বার দিয়েছি, সে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এবং যেটা প্রকাশ্যে বলাও সম্ভব না। তো ওই রকম ভাবে তোমরা ফাইনালে পাবে কিনা এই আশা না করাই বোধহয় ভালো। কারণ কোন হাতে কার ভাবে খাতা যাবে, কোথায় যাবে, সে অঞ্চলের পড়াশোনার ধরন বা কিরকম, অনেক ব্যাপার আছে। তো সেই কারণে স্ট্যান্ডার্ড নিয়মটা ফলো করাটাই আমার মনে হয় ভালো হবে। তো আমি 2-1টা প্রশ্ন একটু উল্লেখ করতেছি। যেমন ধরো ফার্স্ট পেপারের 4 নম্বর প্রশ্ন, ফার্স্ট পেপারের 7 নম্বর প্রশ্ন, যদি 100 মার্কের প্রশ্ন হয় সেক্ষেত্রে 4 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর প্রায় একই রকম জিনিস। তো এই ব্যাপারে আমার একটা পরামর্শ এই যে তোমরা 3টা প্রশ্ন একটু ধরো 4 নাম্বার লেখার পরে মাঝখানে অন্য কোনো প্রশ্ন উত্তর লিখে তারপর 7 নাম্বার লিখবে, আবার অন্য কোনো প্রশ্নের উত্তর কিছু লিখে 2-3 পৃষ্ঠা পরে বা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পরে আবার 8 নাম্বার লিখলে। এটা এই জন্য বললাম যে 4, 7 এবং 8 এই 3টা প্রশ্নের উত্তর একদম এক, যার কারণে খুব কাছাকাছি হয়ে গেলে কম্প্যারিজনটা এমনভাবে হয় যে নাম্বার আস্তে আস্তে কমতে থাকে। সেজন্য তোমরা একটু দূরে দূরে লিখবে, এগুলো পাশাপাশি যেন না হয়। আর আরেকটা প্রশ্নের বিভ্রান্তি আছে, তা আমি এটা অনেক খোঁজ খবর করেছি, তোমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেকে এই ব্যাপারে যোগাযোগ করেছে। ফার্স্ট পেপারে 11 নম্বর কোশ্চেন, এখানে অনেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে 11 নম্বর প্রশ্নে 3টা কলাম থাকে, সেখান থেকে 10টা বাক্য তৈরি করতে হয়। এই 10টা বাক্য তৈরি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা অটোবায়োগ্রাফি দেওয়া থাকে কিংবা এমন একটা ঘটনার বর্ণনা থাকে যেটা ধারাবাহিকতা মেনটেন করা সম্ভব। তো বলা হয় যে ধারাবাহিকতা মেনটেন করতে হবে কি হবে না, এটা একটা প্রশ্ন, এর সঠিক কোনো সমাধান কোথাও নেই। তবে আমি এটা জেনেছি যে তোমাদের যে টেক্সট বুক প্রণেতা, তাদের কাছ থেকে একজনের কাছ থেকে শোনা আমার এটা, যে তাদের এটাই উদ্দেশ্য ছিল যে ছাত্ররা এই প্রশ্নের উত্তরগুলো, এই 10টা বাক্যগুলো ধারাবাহিকতা মেনটেন করে লিখবে। তবে যদি কেউ ধারাবাহিকতা মেনটেন নাও করে তবু সে পুরো নাম্বারই, অর্থাৎ যদি একটা বাক্য ঠিক হয় তার জন্য 1 নম্বর, এভাবে 10টা বাক্য শুদ্ধ হলে 10 নম্বর, যদিও সিকোয়েন্স ঠিক না থাকে। এটাই হলো শুদ্ধ নিয়ম। তো কাজে যদি কেউ ধারাবাহিকতা মেনটেন রক্ষা করতে পারো তাহলে করবে, যে না পারলে এটাতে ফুল নাম্বারই পাবে। আর ফার্স্ট পেপার রাইটিং, সেকেন্ড পেপার রাইটিং মোটামুটি একই জিনিস। রিঅ্যারেঞ্জিং এর একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে বারবার বলা সত্ত্বেও রিঅ্যারেঞ্জিং তোমরা ভুল করো, যেটা খুবই দুঃখজনক। খাতা দেখতে বসে রাগও হয়। তোমরা কি স্কুলের ছাত্র, এই ভুল তোমাদের কাছ থেকে আশা করি না। সেটা হলো যে তোমাদের রিঅ্যারেঞ্জিং এ দেখা যায় যে অনেকেই ডাবল প্যারাগ্রাফ করে ফেলে, এটা কিন্তু করা যাবে না। রিঅ্যারেঞ্জিং ঠিক প্যারাগ্রাফের যা হয় তাই। আর একটা কথা যে রিঅ্যারেঞ্জিং অনেকে মনে করে যে নির্দিষ্ট চেনা একটা গল্প, অনেকে হয়তো মুখস্থ করতে পেরেছো, ঠিক আছে সেটা, কিন্তু এরকম যদি হয় যে তোমার চেনা গল্প, ঐতিহাসিক কোনো ঘটনা, হিসেবের কোনো ফেবল, এই জাতীয় গল্প কিন্তু লাইন উল্টাপাল্টা করা যায় না। তবু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, এটা অবশ্য আমার মতামত, যে এটা আমাদের একটা রচনামূলক একটা প্রশ্ন,
কোনো একটা লাইন দু লাইন আগে কিংবা কোনো একটা লাইন দু লাইন পরে হলেও অর্থের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে তোমরা পূর্ণ নাম্বারই পাবে বলে আমি আশা করি। যদিও আমাদের এই নওগাঁ শহরে অনেক টিচারের কাছে আমি শুনেছি তারা নাম্বার অনেক সময় দেন না, একটা সেন্টেন্স ভুল হয়ে গেলে গোটাটাই জিরো দিয়ে দেন। তো এটা কিন্তু ঠিক না, তোমরা নাম্বার পাবে, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। আবার যদি দু একটা সেন্টেন্স আগে দুটা পরে এরকম হয়ে যায় তবুও তোমরা ফুল নাম্বারই পাবে। দেখার বিষয় যে অর্থের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে কিনা। আচ্ছা, এবার আমি সেকেন্ড পেপারে যাচ্ছি। সেকেন্ড পেপারে প্রথমে আমি অ্যাপ্লিকেশনের কথাটা বলতে চাই যে খুব সোজা জিনিস বলেই তোমরা হয়তো অবহেলা করো। অ্যাপ্লিকেশনের কোন জায়গায় কতখানি জায়গা দিয়ে ডেট লিখতে হয়, কোথায় কমা দিতে হয়, কোথায় ফুল স্টপ দিতে হয়, এই জিনিসগুলো তোমরা একটা বইয়ের যে কোনো অ্যাপ্লিকেশনের পাতা খুললেই দেখতে পাবে। তোমাদের দুইটা ফরম্যাট আছে প্রচলিত, ব্রিটিশ একটা আর একটা হচ্ছে আমেরিকান। যেটা টু দিয়ে লেখা হয় সেটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাট এবং সুপারস্ক্রিপশনটা সর্ব ডানে লেখা হয়। আর আমেরিকান যেটা ফরম্যাট সেটাতে প্রথমে থাকে তারিখ। ইদানিং কিছু কিছু বই লক্ষ্য করতেছি যে তারিখ এবং টু দুটাই দেওয়া থাকে, তোমরা এটা করবা না। টু দিলে তারিখ দিবে না, তারিখ দিলে টু দিবে না। তোমার তারিখ দিয়ে লিখবে, এটা সর্বশেষ স্ট্যান্ডার্ড, এটা ফলো করাটাই উত্তম হবে। প্রথমে তারিখ, তারপরে অ্যাড্রেস, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে স্যার, এবং তারপরে ঠিক স্যারের সোজা নিচ থেকেই প্যারাগ্রাফ শুরু করবো। উইথ ডিউ রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি অনেক রকমই এখানে লাইন আছে, সেগুলো ফলো করবা। এবং অ্যাপ্লিকেশনের পারতপক্ষে প্যারা হবে বডিতে দুইটা, লিপ টেকিং একটা আর তার আগে একটা, তোমার বক্তব্য উপস্থাপন একটা, তিনটা বা চারটা প্যারা করবে না। আর সবশেষে তোমাদের যে ঠিকানা লেখো তোমরা যে আই রিমেন স্যার, এই কথাগুলো বাম দিক দিয়ে লিখতে হবে, সবগুলো কথাই মার্জিন ঘেসে। এটা আমার বলার দরকার নেই, তোমরা আজকেই বাসায় একবার দেখবা, তোমরা কিন্তু প্রায় অবহেলা করো এটা, এবং এই কারণে কিন্তু নাম্বার কমে যায়। তোমাদের আরেকটা কথা বললি যে বডি অফ দ্য অ্যাপ্লিকেশনের এই পোর্শন বাদ দিয়ে উপরে যা থাকে এবং নিচে যা থাকে এখানে কিন্তু মূলত নাম্বার থাকে, বডিতে কিন্তু খুব অল্প নাম্বার। তো কাজে এই দাঁড়িয়ে সেমিকোলন এবং তার জায়গা কোথায় থেকে শুরু করতে হয়, কোথায় থামতে হয়, কয়টা লাইন করতে হয়, এটা বই খুললেই দেখতে হবে, বাসায় যে দেখে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্টোরি রাইটিং। স্টোরিতে 15 নাম্বার বরাদ্দ থাকে। এই 15 নাম্বারের মধ্যে শুধুমাত্র টাইটেল অর্থাৎ নামের জন্য বরাদ্দ থাকে কিন্তু 5 নাম্বার, থাকলো কত 10। তোমরা অনেকেই টাইটেল লেখো না, অন্তত 30 থেকে 40% ছেলে আমি টেস্টে দেখছি টাইটেল লেখেনি। আবার কেউ কেউ টাইটেল লিখছে এত বড় যে একটা পুরা সেন্টেন্স। নাটক উপন্যাস কবিতার নাম কখনো পুরা বাক্য দিয়ে হয় দেখেছো কখনো? এটাও ঠিক নাটক উপন্যাস কবিতার মতোই সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয়, সার গল্প এরকম একটা নাম হবে। এখানে অত কথা বলার সময় নেই, তবে একটু হাইলাইট করে দিই যে গল্পটা থাকবে সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র, ওই গল্পের মূল বিষয় কি অর্থাৎ দার্শনিক বিষয়টা কি, সেই বিষয়ের উপর ভিত্তি করে ছোট্ট একটা নাম, কিংবা গল্পের মধ্যে যদি কোনো স্থান, উল্লেখযোগ্য কোনো স্থান বা কোনো বস্তু থাকে তার নাম অনুসারে গল্পের নাম। তো কাজে গল্প লেখার ব্যাপারে খুবই সাবধান। টাইটেলেই কিন্তু 5 নাম্বার, বাকি 10 নাম্বার হচ্ছে তোমার গল্প লেখার জন্য। আরেকটা বিষয় আছে যে গল্পের কয়েকটা লাইন দেওয়া থাকে। এক জায়গায় আমি দেখলাম, তোমাদের একজন দেখালো আমাকে, সেখানে বলেছে, একজন পরামর্শ দিয়েছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের একজন ইংরেজি শিক্ষক। ওনার পরামর্শ এটা যে যেটুকু অংশ প্রশ্নপত্রে দেওয়া থাকে সে অংশটুকু ভিন্ন কোনো কালিতে লিখতে বলেছে। আমার পরামর্শ হচ্ছে, আমার মনে হয় সেটা না করাই ভালো হবে। তোমরা ওই কালো কালি দিয়ে লিখবা, এবং অনেক আর পরামর্শ দিয়ে থাকেন যে মাঝখানে কিছু ডট চিহ্ন দিয়ে তারপর গল্প শুরু করতে, সেটাও কোনো শুদ্ধ নিয়ম না। দুইটা কালি হিসেবে নীল কালি ব্যবহার করা যায় বলে আমি জানি, কিন্তু ইদানিং আমরা এর নিরুৎসাহিত করি নীল কালি ব্যবহার না করা। আমার মনে হয় নীল কালি কিংবা ডট চিহ্ন কোনো কিছুই না দেওয়াটাই ভালো হবে। তোমরা এমনি গল্প লিখে দাও, শিক্ষক দায়িত্ব তার আছে যে খাতা আমাকে পড়ে দেখতে হবে কোথা থেকে শুরু হলো কিভাবে। আচ্ছা, মোটামুটি এই হলো রাইটিং এর বিষয়ে। আর ডায়লগ, আমি বারবার বলেছি, তোমাদের এটা কেউ মানো না। তোমাদের যে জুজের হুসাইনটাকে তোমরা বেদ বাক্য মনে করো, ওখানে যা লেখা আছে তাই সর্বসত্য। আমরা অনেক সময় বলবো তোমার ক্লাসের কথাগুলোকে গুরুত্ব দেওয়া না। তোমার জুজের হুসাইন বা বাজারে অন্যান্য প্রচলিত যে গাইড বইগুলো আছে সেখানে কিন্তু ডায়লগ অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আছে, এমনকি স্টোরিও খুব সংক্ষিপ্ত আকারে আছে, কম্পোজিশনও খুব সংক্ষিপ্ত আকারে আছে। তবে কম্পোজিশনের ব্যাপারে কথা আছে 200 ওয়ার্ড, স্টোরির ব্যাপারে কিন্তু ওরকম কিছু বলা নেই।
যেহেতু 15 নম্বরের একটা প্রশ্ন, তোমরা নিশ্চিত থাকো যে যথেষ্ট পরিমাণে লেখা না হলে নাম্বার তোমরা কম পাবে। সেই কারণে অযথা যেমন লেন্থ বড় করা যাবে না, তেমনি খুব ছোটও করা ঠিক হবে না। তো ডায়লগ এবং স্টোরি দুটোই কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের উপর আছে, যেটা আমার কাছে অপর্যাপ্ত মনে হয়। এবং ওই যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন ইংরেজি শিক্ষক, তার পরামর্শ কিন্তু এটাই যে স্টোরি এবং ডায়লগ ম্যাক্সিমাম বইতে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো এই এত সংক্ষিপ্ত লিখলে হবে না, তোমরা চেষ্টা করবে একটু বড় করার, যদিও সময় নেই তোমাদের। আর আমাদেরও দুর্ভাগ্য যে ক্লাসে আমরা যতই এই কথাগুলো বলি না কেন, কেউ কানে নাও না। তাই বিদায়ের দিন এই কথাগুলো বলার কথা নয়, বলার কথা অন্য কিছু। আমাদের ন্যায় নৈতিকতা, আগামী দিনের পথ চলা, এইসব নিয়ে আমরা কিছু উপদেশ পরামর্শ দেব, সেটা হয়ে ওঠে না, বলতে হয় ক্লাসের কথায়, যেটা খুব দুঃখজনক। যাই হোক, তবু শেষবার তোমাদের একটু মনে করে দিলাম এই মোটামুটি ইংরেজি বিষয়ের উপরে বলা। তো আগামী পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করছি। আর বিগত দিনগুলোতে আমি তো স্কুলে 2 বছরে আসি, তোমার সঙ্গে 2 বছরের দেখা, চলতে ফিরতে তোমাদের উপরে কখনো কর্কশ আচরণ করেছি, সেটা তোমাদের কারণেই, তোমাদের ভালোর জন্যেই। এবং যতই রাগ করি না কেন, শেষ পর্যন্ত খাতা দেখতে বসলে তোমাদের অমঙ্গলের কথা যখন মাথায় আসে, কিছুই মনে থাকে না, সবকিছু ভুলে তুমি ছাত্র আমি শিক্ষক, এই কথাটাই মানে বড় হয়ে দেখা যায় মনের মধ্যে। তখন যাই হোক, সেটাই কিন্তু আমরা করি যাতে তোমাদের মঙ্গল হয়। তো তোমাদের আগামী দিন আরো সুন্দর হোক, তোমরা সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হও, আল্লাহ তোমাদের সহায় নাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয়ে তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, সবকিছু ব্যাপার নিয়ে যে দুষ্টুমি করা চলবে না, বা লেখাপড়ায় মনোযোগী হও, ভবিষ্যতে তোমাদেরকে ভালো করতে হবে। এই সমস্ত করতে যে ক্লাসে অনেক সময় তোমাদেরকে হয়তো একজনের অপরাধে অন্যদেরকেও আমি শাস্তি দিচ্ছি, এই কথাগুলো তোমরা মনে রাখবে না। এখন আমি আশা করবো যে এগুলি ভুলে যে তোমরা সামনে যে পরীক্ষা, তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং আমাদের জন্য তোমরা আনন্দের সংবাদ বয়ে নিয়ে আসবে। পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করি। Respectable teachers and dear outgoing students of Nagaur Kedi Government High School. At the beginning of my delivering speeches, I want to show gratitude to Almighty because He has given us the opportunity to accumulate in this farewell function with sound body and mind. Dear students, in the meantime, our respectable teachers, Mr. Rejon Nobi has already delivered a very effective lecture how to appear well in your coming SSC exam. That's why I am not eagerable to deliver my speech in the same track. I want to deliver my speech in different angle. Honorable students and respectable teachers, secondary level of learning in any institution is very effective and very significant one because it has a lingering effect on our mind. Once we are students, for being of crossing the bar of SSC exam and to cross the bar of SSC exam, we have come out from our own liking school. But we can't be able to erase our last memory in our school that we enjoyed very much. Very often, it stirs up our mind and gives us profound joy and happiness. Every now and then, we lament, we remorse for our past memories in our own liking school. Dear students, sitting in front of mine, within a short time, you are going to depart from this school. Though it's a matter of great regretting that we are going to lose you, but in large scale, we are happy. Because after crossing the bar of SSC exam, you will have the opportunity to enroll in a higher study. You will have enlarged institution, you will have enlarged broad-minded teachers, and you will have new syllabus. You will have new friends. A new place is a new experience. I am expecting all of you enjoy. All of you acquire knowledge in that new place. All of you gather knowledge in that sector. Dear audience, it should bear in mind that man
be able to spend our senior moments. Your memory at Nagakeri Government High School will revive to you, last year, to your existence. I honestly believe so. Previous time, for being shortage of infrastructure, shortage of teacher, and huge students in the classroom, all the time, we wouldn't be able to provide you effective class. Definitely, without any hesitation, any confusion, we confess this. But in 2008, sudden arrival a flock of new, energetic, subject-based, open-minded, and assertive teachers. The situation has already been started to blow a new flame. Now, the relationship between teachers, students, and guardians are becoming very close. I am expecting now we are united. We will achieve better, we will learn better, we will be success in our coming future. Dear students, now you are teenager. On the spur of moment or unguarded moment, in previous time, we have seen that most of you are in poverty way or tyranny. But for the present, congenial or positive support of this school influence you to be right or to be in correct way. Most of the students now return back on their mission of learning. I heartily congratulate the students who have returned back to their own mission of learning. Dear students, for being shortage of time, at present, though I have a lot of things to tell you, but I can't be able to tell that. Dear people, at present, mass craze has engulfed to the whole sector of education. Sometimes, remorsefully, we can see that intended mark is a sure affair to the students. Though it's a matter of great regretting, but it happens. You are in the expedition of learning. You have to gather knowledge. If you gather knowledge, if you present that in your exam, if you perform well, gradually you will be able to be success in whole sector. I want to inform here, what does education mean? Education means to adjust with the environment, to adjust with the situation. If you want to do such, you need to practice patience. Art of compromise here is very significant. You must have to learn this. There is no other alternative way than to do such. Dear audience, dear distinguished teachers, and dearest students, when we look back behind in the history of Nagakeri Government High School, we would say that it has a glorious past. Once, some eminent teachers with high profile, many eminent students also come. They also be success in their life. They also enlighten not only us, and I also want to remember to you, you will also respect, show, and gratitude, and pray for our headmaster, Janab Abdul Ghaffar sir, because it may be happen that within a short time he is going to depart from this school. Within a short time, 3 or 4 months, his dedication in this school was, without any hesitation, any confusion, was so praiseful. I am also praying for him. You should also pray for him. I should also pray for you. All of we be unitedly bring our success. Thanks to all my students. Thanks to my respectable teachers. And wish all of you bring success all through of your life.
স্কুল। আমাদেরকে যারা হিসাব কষে তোমাদের ক্লাস 3-তে ভর্তির সময় থেকে হয়তো বলবে যে স্যার আপনি তো নওগাঁ জেলা স্কুলে 20 বছর ছিলেন, তাই আমাদের কাছে হলো 4 বছর, তাহলে ওদেরকে এভাবে বলছেন কেন? কথা হলো, একটা কথা আছে, এই রাটি তুই কার খাস কার গুণ গাস, আমি তোর খাই তোর গুণ গাই। আমি কেডি স্কুলে এখন আছি, কেডি স্কুলের শিক্ষক, আমার পরিচিতি কেডি স্কুল, আমাকে এখন কেডি স্কুলেরই গান গাইতে হবে। এই জন্য আমরা যে কোনো মিটিংয়ে, ডিসি অফিসে, মাঠে ঘাটে ওদের সঙ্গে আমাদেরকে যথেষ্ট তর্ক বিতর্ক বায়াস করতে হচ্ছে। তো কেডি স্কুলের সম্পর্কে, ভালো রেজাল্টের সম্পর্কে তাদের একটা বিকার আছে। তো তাদের চেয়ে রেজাল্ট আমাদের ভালো করতেই হবে, আর সেই জন্য কিছু সাবধানতারও প্রয়োজন আছে। সেটা হলো এই, হ্যালো, পরীক্ষার হলে তোমরা অবশ্যই কেডি স্কুলের ড্রেস পরিহিত অবস্থায় থাকবে। এইটা কিন্তু ঐতিহ্য, এইটা তোমাদেরকে অনেকটা বেনিফিট এনে দেবে। পরীক্ষার হলে দেখলেই যে সমস্ত ইনভিজিলেটররা আসবেন, হল পরিদর্শক বা যে সমস্ত ম্যাজিস্ট্রেট বা অন্যান্য কর্মকর্তা আসবেন, তারা একবারে চিনে ফেলবেন কেডি স্কুলের ছাত্র। ফলে প্রত্যেকেই তোমরা সেইভাবে সম্মানিত হবে। আর যে ড্রেস ছাড়া যাবে তাকে কেউ কেডি স্কুল ভাববে না, তাকে হাটনগা, ওই জনকল্যাণ, চকিনায় এরকম ভাববে। অনেকে দামি পোশাকটা পরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরীক্ষা হলে তোমার এই স্কুল ড্রেসের চেয়ে দামি পোশাক আর নাই। ফলে এটা তোমরা অবশ্যই ফলো করবে। আর হ্যালো, পরীক্ষা শুরু হওয়ার তোমার বাড়ি যে দূরত্বেই হোক, সেইখান থেকে অন্তত 8 ঘন্টা, নিদান পক্ষে 20 মিনিট আগে পরীক্ষার হলে তোমরা বুঝতে পারো ক্যাম্পাসে, এটার দিকে খেয়াল রাখা, বেরি থেকে বেরোবে। তার কারণ হলো প্রচুর ছাত্র বাহিরের এবং অভিভাবকদের একটা সমাবেশ ঘটবে। একজন ছাত্রের পিছনে 2 জন 3 জন 4 জন করে হেল্পার থাকবে বা তাদের অভিভাবক থাকবে। না শোনো, এছাড়া মিনিট কেটে যাবে, তুমি স্বাভাবিক হতে পারবে না। ফলে তোমার পরীক্ষার উপরে এর একটা খারাপ ইফেক্ট করবে। ফলে তোমরা 15 মিনিট আগে পরীক্ষা হলে ঢুকবে। ওটা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, কারণ যদি শরীর ভালো না থাকে পরীক্ষা ভালো দিতে পারবে না। এই দোয়া করি সুস্থ থাকো এবং সুন্দরভাবে তোমাদের সকলের পরীক্ষা শেষ করতে পারো, এটাই চাই। আমার আসার আগে এখানকার ছাত্র ছিলেন, আমার আসার পরে অনেকে ছিলেন। তোমাদের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে স্কুল থেকে বিদায় দিচ্ছি। আমি দোয়া করি তোমরা সবাই ভালো করো। যদি কোনো ভুল ত্রুটি আমার পক্ষ থেকে বা শিক্ষকদের তরফ থেকে তোমাদের প্রতি হয়ে থাকে, তোমরা ক্ষমা সুন্দর চোখের সাথে দেখবেন। আমরাও তোমাদের অপরাধ সাথে সাথেই ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। সন্তানের মতো, সন্তানের চেয়েও আমাদের কাছে প্রিয় তোমরা অনেক সময়, তো তোমাদের ভুলে যায়। আর আমার জন্য দোয়া করবে। আমারও কিন্তু তোমাদের বিদায়ের সাথে সাথে আমারও বিদায়ের ঘন্টা বেজে এসেছে। চাকরি জীবন থেকে এই মাসে আমার শেষ স্বাক্ষর 26 তারিখ, 26 ফেব্রুয়ারি 2009। তোমাদের সাথে একই সাথে বিদায়। তো দোয়া করবে আমার ভবিষ্যৎ জীবনে যেন আমি সুন্দরভাবে চলতে পারি, সুস্থ থাকতে পারি, এই দোয়া তোমাদের কাছে আমি চাই। আর ভবিষ্যতে আমরা যে যেখানে দেখা হোক, আমরা সম্পর্ক সঠিকভাবে চালিয়ে যেতে পারি, আমি সকলের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ব্যক্তিগত এবং পরিবারের জন্য দোয়া চেয়ে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব এস.এম. আবু জাফর, সম্মানিত শিক্ষিকা উম্মে হাবিবা এবং উপস্থিত সিনিয়র শিক্ষকবৃন্দ এবং বিদায়ী প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। এবং তোমরা অনেক কথায়